সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সাম্প্রতিক বক্তব্যে সিরিয়ার স্থিতিশীলতার ক্ষেত্রে ইসরায়েলের আগ্রাসনকে সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। আঙ্কারায় তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে দেওয়া এই বক্তব্য কেবল একটি কূটনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং মধ্যপ্রাচ্য, পূর্ব ভূমধ্যসাগর, ককেশাস ও কৃষ্ণসাগর এই বিস্তৃত ভূরাজনৈতিক পরিসরে তুরস্কের নিরাপত্তা দৃষ্টিভঙ্গির একটি সমন্বিত রূপরেখা। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, সেখানে ইসরায়েলের সামরিক তৎপরতা, যুক্তরাষ্ট্রের কৌশল, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কৃষ্ণসাগরীয় প্রভাব, কুর্দি ইস্যু, সন্ত্রাসবাদ ও আঞ্চলিক শক্তির ভারসাম্য সবকিছু একে অপরের সঙ্গে জটিলভাবে জড়িয়ে গেছে। এরদোয়ানের বক্তব্য সেই জটিল বাস্তবতাকে তুরস্কের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে এবং ভবিষ্যৎ আঞ্চলিক রাজনীতির ইঙ্গিত দেয়। বিস্তারিত ওয়াহিদ ফারুকির প্রতিবেদনে। সিরিয়ার প্রেক্ষাপটে ইসরায়েলের ভূমিকা দীর্ঘদিন ধরেই বিতর্কিত। 1967 সালের যুদ্ধের পর থেকে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সিরিয়ার অংশ হলেও বাস্তবে তা ইসরায়েলের দখলে রয়েছে। 1974 সালের বিচ্ছিন্নতা চুক্তির মাধ্যমে একটি নিরস্ত্রীকৃত বাফার জোন গঠিত হয়েছিল, যা কয়েক দশক ধরে তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। কিন্তু 2024 সালের শেষ দিকে আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সেই বাফার জোন দখল করে নেয়, যা আন্তর্জাতিক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাপক বিমান হামলা ও সীমান্ত অতিক্রম করে স্থল অভিযান। সিরিয়ার সরকারি তথ্য অনুযায়ী 2024 সালের ডিসেম্বর থেকে 2025 সালের মধ্যে 1000-এর বেশি বিমান হামলা ও 4 শতাধিক সীমান্ত অতিক্রমকারী অভিযান পরিচালিত হয়েছে। এই পরিসংখ্যান কেবল সামরিক তৎপরতার মাত্রাই বোঝায় না, বরং সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর সরাসরি আঘাতের ইঙ্গিত দেয়। এরদোয়ান যখন বলেন যে ইসরায়েলের আগ্রাসনই সিরিয়ার স্থিতিশীলতার সবচেয়ে বড় হুমকি, তখন তিনি কেবল সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তার কথা বলেননি। তুরস্কের দৃষ্টিতে সিরিয়া হল তার দক্ষিণ সীমান্তের নিরাপত্তা বলয়। সিরিয়ায় যে কোনো দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা সরাসরি তুরস্কের অভ্যন্তরীণ নিরাপত্তা, শরণার্থী সংকট, সন্ত্রাসবাদ এবং আঞ্চলিক প্রভাবের উপর প্রভাব ফেলবে। গত এক দশকে তুরস্ক ইতিমধ্যেই প্রায় 36 লাখের বেশি সিরীয় শরণার্থীর ভার বহন করেছে। তাই সিরিয়ার পুনর্গঠন ও স্থিতিশীলতা আঙ্কারার জন্য কেবল নৈতিক বা কূটনৈতিক বিষয় নয়, বরং একটি বাস্তব নিরাপত্তা ও অর্থনৈতিক প্রশ্ন। আসাদ সরকারের পতনের পর সিরিয়া যে ঐতিহাসিক সুযোগের মুখোমুখি হয়েছে বলে এরদোয়ান উল্লেখ করেছেন, তা একদিকে আশাবাদী, অন্যদিকে শর্ত সাপেক্ষ। নতুন রাজনৈতিক কাঠামো গড়ে তোলার সুযোগ থাকলেও সেই সুযোগ তখনই বাস্তবায়িত হবে যখন দেশটি ভাঙনের পথে না গিয়ে কেন্দ্রীয় রাষ্ট্র কাঠামোর মধ্যে সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতে পারবে। এরদোয়ানের বক্তব্যে সিরিয়ার বিভাজন কারা চায় তা স্পষ্ট। এই মন্তব্যটি খুবই গুরুত্বপূর্ণ। তুরস্কের মতে সিরিয়ার ভৌগোলিক বা রাজনৈতিক বিভাজন হলে সবচেয়ে বেশি লাভবান হবে ইসরায়েল এবং কিছু পশ্চিমা শক্তি, যারা একটি দুর্বল, বিভক্ত আরব রাষ্ট্রকে নিজেদের কৌশলগত স্বার্থে ব্যবহার করতে চায়। এই প্রেক্ষাপটে কুর্দি ইস্যু বিশেষভাবে সংবেদনশীল। ওয়াইপিজি বা পিপলস প্রোটেকশন ইউনিট, যা তুরস্কের মতে পিকেকে সন্ত্রাসী সংগঠনের এই সিরীয় শাখা, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়ে আসছে। যুক্তরাষ্ট্র ওয়াইপিজিকে দাইশের বিরুদ্ধে লড়াইয়ের অংশীদার হিসেবে উপস্থাপন করলেও আঙ্কারার দাবি এই সহযোগিতা তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এরদোয়ান স্পষ্ট করে বলেছেন যে দাইশের বিরুদ্ধে লড়াইয়ের নামে ওয়াইপিজির সঙ্গে সহযোগিতা করা গ্রহণযোগ্য নয়। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, দাইশের বিরুদ্ধে এককভাবে যুদ্ধ করা একমাত্র ন্যাটো সদস্য রাষ্ট্র হল তুরস্ক। এই বক্তব্যের মাধ্যমে তিনি পশ্চিমা মিত্রদের নৈতিক অবস্থান ও দ্বিচারিতার প্রশ্ন তুলেছেন। 10 মার্চ যে চুক্তি হয়েছে, যার মাধ্যমে ওয়াইপিজির সিরীয় নিরাপত্তা বাহিনীতে অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে, সেই চুক্তির বাস্তবায়ন নিয়েও তুরস্ক সতর্ক রয়েছে। ওয়াইপিজি যে স্বায়ত্তশাসনের দাবি করছে, তা সিরিয়ার কেন্দ্রীয় রাষ্ট্র কাঠামোর জন্য হুমকি বলে মনে করে আঙ্কারা। এরদোয়ানের ভাষায়, যদি ওয়াইপিজি প্রতিরোধ করে তাহলে তার সংকটে রূপ নেবে। এই সংকট শুধু সিরিয়ার ভেতরে সীমাবদ্ধ থাকবে না, তা তুরস্ক সিরিয়ার সম্পর্ক, তুরস্ক যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং পুরো অঞ্চলের নিরাপত্তা ভারসাম্যকে প্রভাবিত করবে।
ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের প্রেক্ষাপটও এই বক্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2023 সালে নতুন করে শুরু হওয়া গাজা যুদ্ধ এবং সেখানে ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানের বিরুদ্ধে এরদোয়ান অন্তত কঠোর ভাষায় অবস্থান নিয়েছেন। তিনি ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন, যা তেল আবিব আঙ্কারা সম্পর্ককে তীব্রভাবে উত্তপ্ত করেছে। গাজার যুদ্ধের পর ইসরায়েল কেবল ফিলিস্তিনি নয়, লেবানন ও সিরিয়ায় সামরিক তৎপরতা বাড়িয়েছে, এমনকি ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছে। এরদোয়ান এক পর্যায়ে আশঙ্কা করেন যে ইসরায়েল এই সম্প্রসারণবাদী নীতি ভবিষ্যতে তুরস্ককেও লক্ষ্যবস্তু করতে পারে। এই বক্তব্য তুরস্কের নিরাপত্তা নীতিতে ইসরায়েলকে একটি কৌশলগত হুমকি হিসেবে চিহ্নিত করার ইঙ্গিত দেয়। গাজার যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের জন্য প্রস্তাবিত গাজা স্ট্যাবিলিটি ফোর্সে তুরস্কের অন্তর্ভুক্তির বিরোধিতা করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে প্রস্তাবিত এই বাহিনীতে একাধিক দেশের শান্তিরক্ষী বাহিনী থাকার কথা। তুরস্কের অন্তর্ভুক্তি ইসরায়েলের জন্য রাজনৈতিকভাবে অস্বস্তিকর, কারণ এরদোয়ান সরকারের সরাসরি ফিলিস্তিনপন্থী অবস্থান। এই বিরোধিতায় দেখায় যে ইসরায়েল তুরস্ক দ্বন্দ্ব এখন কেবল বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের ক্ষেত্রেও প্রতিফলিত হচ্ছে। এরদোয়ানের বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল কৃষ্ণ সাগর ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তিনি স্পষ্টভাবে বলেছেন, কৃষ্ণ সাগরে বাণিজ্যিক ও বেসামরিক জাহাজে হামলা কোনো পক্ষেরই লাভ বয়ে আনবে না। তুরস্ক এখানে নিজেকে একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে উপস্থাপন করছে। মন্ট্রো কনভেনশন কঠোরভাবে প্রয়োগের মাধ্যমে তুরস্ক যুদ্ধকে কৃষ্ণ সাগরে ছড়িয়ে পড়া থেকে রোধ করেছে বলে এরদোয়ানের দাবি। ইস্তাম্বুল আলোচনার আয়োজন, কৃষ্ণ সাগর শস্য চুক্তি এবং বন্দি বিনিময়, এসব উদ্যোগের মাধ্যমে তুরস্ক নিজেকে মধ্যস্থতাকারী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে। তবে সাম্প্রতিক সময়ে কৃষ্ণ সাগরে উত্তেজনা আবারও বেড়েছে। নিয়ন্ত্রণ হারানো একটি ড্রোন ভূপাতিত করা, ওডেসার কাছে রুশ হামলায় একটি তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়া এবং তুর্কি উপকূলের কাছে রাশিয়া সংযুক্ত ট্যাঙ্কারে ইউক্রেনীয় হামলার দাবি, এইসব ঘটনা প্রমাণ করে যে যুদ্ধের ঢেউ তুরস্কের দরজায় এসে পৌঁছে গেছে। এরদোয়ানের সতর্ক বার্তা এখানে কেবল একটি নীতিগত বিষয় নয়, এটি একটি বাস্তব নিরাপত্তা উদ্বেগের প্রকাশ। তুরস্ক চায় না কৃষ্ণ সাগর একটি সরাসরি সংঘর্ষ অঞ্চলে পরিণত হোক, কারণ তা তুরস্কের বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা ও সামগ্রিক আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে তুরস্কের সম্পর্কের ভারসাম্য এই প্রেক্ষাপটে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একদিকে ন্যাটো সদস্য হিসাবে তুরস্ক ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার পক্ষে কথা বলে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে গভীর অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ক বজায় রাখে। এই দ্বৈত সম্পর্ক তুরস্ককে একটি অনন্য কূটনৈতিক অবস্থানে নিয়ে এসেছে, যেখানে সে একাধারে মিত্র ও মধ্যস্থতাকারী। এরদোয়ানের বক্তব্যে এই ভারসাম্য রক্ষার প্রচেষ্টাই প্রতিফলিত হয়েছে। আঞ্চলিক রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দক্ষিণ ককেশাস এবং আর্মেনিয়ার সাথে তুরস্কের সম্পর্ক। 2026 সালে প্রতীকী কিছু পদক্ষেপের মাধ্যমে আর্মেনিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছেন এরদোয়ান। আজারবাইজান আর্মেনিয়ার শান্তি প্রক্রিয়ার অগ্রগতি এবং 2020 সালের কারাবাখ যুদ্ধের পর তৈরি হওয়া নতুন বাস্তবতা এই সম্ভাবনাকে উন্মুক্ত করেছে। তুরস্ক এখানে স্পষ্টভাবে আজারবাইজানের সঙ্গে সমন্বয় রেখে এগুতে চায়। দীর্ঘদিন বন্ধ থাকা সীমান্ত খুলে দেয়া কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয় নয়, এটি পুরো দক্ষিণ ককেশাস অঞ্চলের অর্থনৈতিক সংযোগ এবং স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইসব বিষয় একত্রে বিবেচনা করলে স্পষ্ট হয় যে এরদোয়ানের বক্তব্য একটি সমন্বিত আঞ্চলিক কৌশলের বহিঃপ্রকাশ। সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা, কুর্দি ইস্যুতে কঠোর অবস্থান, ফিলিস্তিন প্রশ্নে নৈতিক নেতৃত্বের দাবি, কৃষ্ণ সাগরে ভারসাম্য রক্ষা এবং ককেশাসে শান্তি উদ্যোগ, সব মিলিয়ে তুরস্ক নিজেকে একটি কেন্দ্রীয় আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। তবে এই কৌশলের সফলতা নির্ভর করবে কয়েকটি বিষয়ের উপর। প্রথমত, সিরিয়ার নতুন রাজনৈতিক কাঠামো কতটা অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল হয়। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র ইউরোপ তুরস্কের নিরাপত্তা উদ্বেগকে কতটা গুরুত্ব দেয়। তৃতীয়ত, ইসরায়েলের আক্রমণাত্মক নীতির বিরুদ্ধে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া কতটা কার্যকর হয়।
এরদোয়ানের বক্তব্যে আরও একটি আদর্শিক দিক আছে। হাজার বছরের প্রতিবেশী হিসেবে সিরিয়ার সঙ্গে সম্পর্কের কথা উল্লেখ করে তিনি ইতিহাস ও অভিন্ন ভবিষ্যতের ধারণাকে সামনে এনেছেন। এটি তুরস্কের নব্য অটোম্যান নয়, বরং আঞ্চলিক ঐতিহাসিক সংযোগের ভিত্তিতে নেতৃত্বের দাবির প্রতিফলন। একইভাবে ফিলিস্তিন প্রশ্নে নৈতিক অবস্থান তুরস্ককে মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ কণ্ঠে পরিণত করেছে, যদিও এতে পশ্চিমা শক্তি ও ইসরায়েলের সঙ্গে সংঘাত বাড়ছে। সবশেষে বলা যায়, সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনকে সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করে এরদোয়ান আসলে একটি বৃহত্তর বার্তা দিয়েছেন। আঞ্চলিক স্থিতিশীলতা কেবল সামরিক শক্তি দিয়ে নিশ্চিত করা যায় না, বরং সার্বভৌমত্বের প্রতি সম্মান, অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো এবং ভারসাম্যপূর্ণ কূটনীতির প্রয়োজন। তুরস্ক এই নীতির প্রবক্তা হিসেবে নিজেকে উপস্থাপন করতে চায়। তবে বাস্তবতা হলো, মধ্যপ্রাচ্য ও আশেপাশের অঞ্চল এখনও বহু স্তরীয় সংঘাত ও প্রতিযোগিতার ক্ষেত্র। এই প্রেক্ষাপটে তুরস্কের কৌশল কতটা সফল হবে তা নির্ভর করবে সময়, কূটনৈতিক দক্ষতা এবং আঞ্চলিক শক্তিগুলোর পারস্পরিক সমঝোতার উপর। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।